তো আজকের এই ক্লাসে তোমরা ঠিক বুঝতেই পারছো যে বোর্ডের লেখা দেখে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা আলোচনা করব। এই ক্লাসের শুরুতেই কিন্তু আমি বলে রাখি যে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আজকে কিন্তু আমি তোমাদের ডিটেলে আলোচনা করব না, একটা সংক্ষিপ্ত আলোচনা করব, ঠিক আছে? তোমরা কিন্তু একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। দেখো, পার্টস অফ স্পিচ এই লেখাটার মধ্যে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো বুঝতে পারবে এটার মধ্যেই কিন্তু এর ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাটা লুকিয়ে রয়েছে। পার্টস কথার অর্থ কি বলতো? পার্টস কথার অর্থ হলো অংশগুলি বা অংশ সমূহ, তাই তো? এক মিনিট আমি লিখে নিই, আমি অংশগুলি লিখে রাখছি। আর এদিকে দেখো স্পিচ, স্পিচ কথার অর্থ হলো সেন্টেন্স, যেটাকে আমরা বাংলাতে কি বলি? বাক্য, তাই তো? সেন্টেন্স বা বাক্য। ওকে, তো পার্টস অফ স্পিচ, আর অফ কথার অর্থ তো জানো এর, তাহলে পার্টস অফ স্পিচ এই পুরো লেখাটার অর্থ কি বলতো? বাক্যের অংশ সমূহ, ঠিক আছে? তো দেখো, আমাদের শরীরের যেমন বিভিন্ন অংশ হয়ে থাকে, আর প্রত্যেকটা অংশের তো আলাদা আলাদা কাজ এবং ব্যবহার রয়েছে, তেমনি পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যেরও বিভিন্ন অংশের বিভিন্ন বিভিন্ন কাজ ও ব্যবহার রয়েছে। তো পার্টস অফ স্পিচ কত প্রকার এগুলো আমরা ছোটবেলা থেকেই কম বেশি সবাই জানি। তো পার্টস অফ স্পিচ কেন পড়বো এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। পার্টস অফ স্পিচ কেন পড়বো না, পার্টস অফ স্পিচ পড়লে আমরা কিন্তু শুদ্ধভাবে ইংরেজি বলতে পারবো এবং খুব ভালোভাবে ইংরেজিটাকে শিখতে পারবো। তো তোমরা সবাই মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা করো। দেখো, পার্টস অফ স্পিচকে টোটাল 8 ভাগে ভাগ করা হয়, কেউ কেউ 9 ভাগেও বলে, তো মূলত 8 ভাগে। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে, তো আমরা প্রত্যেকটা পার্ট কিন্তু সংক্ষিপ্তভাবে জেনে নেব এক্সাম্পল সহ। ওকে, তো ফার্স্ট আমরা দেখব নাউন সম্পর্কে। দেখো, নাউন কি না, নাউন হলো একটা নেমিং ওয়ার্ড, তাই তো? নাউন হলো একটা নেমিং ওয়ার্ড, যেটাকে বাংলাতে বলা হয় নামবাচক পদ বা বিশেষ্য পদ, ঠিক আছে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলা হয় নাউন। আচ্ছা, আমি উদাহরণ দিচ্ছি, নাউনের কতগুলো উদাহরণ। যেমন ধরো রাম, এটা একটা ছেলের নাম, সেরকম ভাবে তোমরা কোনো মেয়ের নামও দিতে পারো। তারপরে ধরো কোনো একটা বস্তুর নাম, পেন অর্থাৎ কলম, তাই তো? এটা একটা বস্তুর নাম। আচ্ছা, ইন্ডিয়া, এটা একটা দেশের নাম। আরো অনেক রয়েছে, আমি 3টে তোমাদেরকে এক্সাম্পল দিলাম। আচ্ছা, নাউন যেই সংজ্ঞাটা আমরা সবাই জানি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে, তাই তো? কিন্তু সহজভাবে যদি বলি তাহলে কি হয় বলতো, যে যা কিছু আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি তার সবই হলো নাউন। অর্থাৎ এই গোটা পৃথিবীটাই কিন্তু নাউনের অন্তর্গত, তাই না? পৃথিবীর সমস্ত কিছুকেই আমরা কিন্তু, পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সবকে আমরা স্পর্শ করতে পারি, তাই না? তাহলে ওই সব কিছুই হলো কি নাউন। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এরপর প্রোনাউন। প্রোনাউনটা হলো কি না, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হলো প্রোনাউন। প্রোনাউনের কতগুলো উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো, প্রোনাউন কিন্তু ব্যক্তির ক্ষেত্রে প্রোনাউন আলাদা হয়, বস্তুর ক্ষেত্রে প্রোনাউন আলাদা হয়। ব্যক্তির ক্ষেত্রে যে সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো আই,
we, you, he, she, they, etc. ওকে, এগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর বস্তুর ক্ষেত্রে অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে, জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় ইট, দিস, দ্যাট, এটসেট্রা। আচ্ছা, প্রোনাউনটা, এটা তো আমি প্রোনাউনের ওয়ার্ডগুলো বললাম। আমি যদি সেন্টেন্সের মধ্যে প্রোনাউনের কিভাবে ব্যবহার করা হয় সেটা বলি, তাহলে একটা সেন্টেন্স লিখলে তোমরা বুঝতে পারবে। দেখো, যেমন সৌনক ইজ এ গুড বয়। সৌনক plays football. Shaunak loves Saunak's parents. ওকে, দেখো এখানে টোটাল 3টে সেন্টেন্স আমি লিখেছি। সৌনক ইজ এ গুড বয়, সৌনক প্লেজ ফুটবল, সৌনক লাভস সৌনকস পেরেন্টস। দেখো প্রত্যেকটা জায়গাতে সৌনক সৌনক সৌনক, তাই না? শুনতে কেমন একটা অড শোনাচ্ছে, তাই না? যেন বেমানান। তাই আমি যদি সৌনকের পরিবর্তে দেখো এখানে যদি আমি লিখি he plays ফুটবল, সৌনকের জায়গায় আবার এখানে আমি লিখলাম he loves his parents, তাহলে কি হলো? সৌনক ইজ এ গুড বয়, হি প্লেজ ফুটবল, হি লাভস হিজ পেরেন্টস। ঠিক আছে, তাহলে দেখো সৌনকের পরিবর্তে হি ব্যবহার করলাম আর হিজ ব্যবহার করলাম। সৌনক একটা নাউন, তাই না? নাউনের পরিবর্তে কি ব্যবহার করলাম? হি আর হিজ। তাহলে এই হি আর হিজটাই হলো কি প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমি এই উদাহরণগুলো একটু মুছে দিচ্ছি, না হলে অ্যাডজেক্টিভের জায়গাটা উদাহরণগুলো দেওয়া যাবে না। দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের যে সংজ্ঞাটা সেটা আমরা সবাই কম বেশি জানি, যেটা পড়ে এসেছি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো অ্যাডজেক্টিভের এই সংজ্ঞাটা সবাই জানি। আসলে অ্যাডজেক্টিভ কি বলতো? অ্যাডজেক্টিভ আসলে নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করে। মানে কোনো ব্যক্তি বা বস্তু কেমন, কতটুকু, কতগুলো, এই সমস্ত কিছু কিন্তু অ্যাডজেক্টিভের মাধ্যমেই আমরা জানতে পারি। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো অ্যাডজেক্টিভের এমনি ওয়ার্ডের যদি উদাহরণ দিই, সেটা হতে পারে, দেখো বিউটিফুল, কোল্ড, রেড,
ঠিক আছে, তো এগুলো তো আমি ওয়ার্ডের মাধ্যমে বললাম, কিন্তু সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের ব্যবহারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো যেমন লিখলাম, the water is cold. ওকে, এটা একটা উদাহরণ। আচ্ছা, তারপর একটা উদাহরণ দেখো, the rose is beautiful. The rose is a beautiful flower. I have 10 books. ওকে, দেখো এখানে তিনটে আমি সেন্টেন্স লিখেছি, এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? দেখো, দ্য ওয়াটার ইজ কোল্ড, জলটি হয় ঠান্ডা। দেখো এই ঠান্ডা ইজ এই কোল্ড, এই ওয়ার্ডটা জলের অবস্থাকে বর্ণনা করছে না, জলের অবস্থাকে বর্ণনা করছে। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, দেখো এই বিউটিফুল ওয়ার্ডটা, এটা রোজটা কেমন, বিউটিফুল, সেটাকে বর্ণনা করছে। আই হ্যাভ, মানে রোজের এখানে কি বলতো, গুণটাকে বর্ণনা করছে। আই হ্যাভ 10 বুকস, আমার কাছে 10টি বই আছে। এই যে 10, এটা একটা সংখ্যা, তাহলে এই 10 সংখ্যাটা বুক মানে বই কতগুলো রয়েছে সেই সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে এখানে 10 এই শব্দটা কতগুলো বই রয়েছে সেটা বোঝাচ্ছে। তাহলে এই কোল্ড, বিউটিফুল, 10 এই প্রত্যেকটাই হলো কি অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? চলো নেক্সট, এরপরে আমরা দেখব ভার্ব। আচ্ছা, ভার্ব, ভার্ব কি না, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, আছে বা কোনো কিছু কাজ করা বোঝায় তাকেই কিন্তু বলা হয় ভার্ব। ভার্বের এক্সাম্পল যেমন ধরো ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, খেলা করা, রান মানে দৌড়ানো, এছাড়াও কিন্তু হয় am, is, was, were, ওকে, have, has ইত্যাদি। তো দেখো এই ইট, প্লে, রান, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, আর রান মানে দৌড়ানো, এই প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে দেখো কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে না, তাই এগুলোকে বলা হচ্ছে ভার্ব। am, is, was, were এগুলোর মাধ্যমে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, তাই এগুলোও হলো ভার্ব। এছাড়াও হয় have, has, had, etc. হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে, হ্যাড মানে ছিল, তো এগুলো সমস্ত আছে অর্থে, অর্থাৎ কোনো কিছু অধিকারে থাকা বোঝালে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ব্যবহার করা হয়। এগুলো তো ওয়ার্ডের মাধ্যমে আমি বললাম,
তো সেন্টেন্সের মাধ্যমে বললে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো চলো সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখে নিই। The boys play football. Okay, the boys play football. এটা একটা এক্সাম্পল, একটা সেন্টেন্স, সরি। The boys play football. Priya is a teacher. Saurabh has a car. দেখো এখানে তিনটে আমি সেন্টেন্স নিয়েছি। দ্য বয়েজ প্লে ফুটবল, এই সেন্টেন্সে দেখো প্লে বলে যেই শব্দটা রয়েছে, যেই ওয়ার্ডটা রয়েছে, এই শব্দটার মাধ্যমে আমরা কি জানতে পারছি? দেখো দ্য বয়েজ প্লে ফুটবল, এটার অর্থ হলো ছেলেরা ফুটবল খেলে। তো দেখো এই প্লে শব্দটার মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে না, খেলে, তাহলে একটা কাজ করা, তাহলে এটা হলো কি না ভার্ব। ওকে, প্রিয়া ইজ এ টিচার, প্রিয়া হয় একজন শিক্ষিকা। দেখো প্রিয়া হয় একজন শিক্ষিকা, এই যে ইজ শব্দটার মাধ্যমে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে না, তাহলে ইজটাও হবে কি একটা ভার্ব। ওকে, দেন সৌরভ হ্যাজ এ কার, সৌরভের একটি গাড়ি আছে, সৌরভের একটি গাড়ি আছে। এই যে হ্যাজ, হ্যাজ মানে তো আছে, তাহলে হ্যাজ কথাটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি কি না কোনো কিছু অধিকারে আছে, সৌরভের অধিকারে আছে কি একটা গাড়ি, তাহলে হ্যাজটাও কিন্তু একটা ভার্ব। ওকে, ভার্বটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট অ্যাডভার্ব। ওকে, এটা মুছে দিই তাহলে, না মুছলে তো জায়গা পাবো না, সেই জন্য আমি মুছতে বাধ্য হচ্ছি। যাই হোক, আচ্ছা এরপরে আমরা দেখছি অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলো কি বলতো না, অ্যাডভার্ব আসলে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এছাড়া সেন্টেন্সে অবস্থিত অন্য অ্যাডভার্বের সম্বন্ধে কিছু বলে, অর্থাৎ এক্সট্রা কোনো তথ্য দেয় বা তাদেরকে মডিফাই করে। ঠিক আছে, অ্যাডভার্ব কি না সেন্টেন্সে অবস্থিত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ তাদের সম্পর্কে কিছু বলে, এক্সট্রা কোনো তথ্য দেয়। ঠিক আছে, আচ্ছা অ্যাডভার্বের আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি সেন্টেন্সের মাধ্যমে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 1 নম্বর এক্সাম্পলে দেব, the horse runs fast. ওকে, তারপরে দেখো 2 নম্বরে, the horse runs very fast. 3 নম্বরে, the flower is very beautiful. ওকে, দেখো এই তিনটে সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেন্টেন্সটা দেখো, দ্য হর্স রানস ফাস্ট, অর্থাৎ ঘোড়াটি দ্রুত দৌড়ায়। ঠিক আছে, ঘোড়াটি দ্রুত দৌড়ায়, এখানে ভার্ব কোনটা
রানস। ওকে, এটা হলো ভার্ব। ঘোড়াটি কেমন দৌড়ায়? না দ্রুত দৌড়ায়। তাহলে দেখো এই ভার্বকে কে মডিফাই করছে? ফার্স্ট, তাই না? ভার্বকে মডিফাই করছে কে? ফার্স্ট। তাহলে এই ফার্স্টটা হবে কি? এটা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা দেখলাম এই সেন্টেন্সে যে এই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? ভার্বকে। ওকে, কেমন করে দৌড়ায়? না দ্রুত দৌড়ায়। তাহলে ভার্বকে এখানে মডিফাই করছে। ওকে, নেক্সট সেন্টেন্সে দেখো, দ্য হর্স রানস ভেরি ফাস্ট। আগের মতোই, শুধু একটা ওয়ার্ড আমি এক্সট্রা যোগ করেছি, সেটা হলো ভেরি। ঘোড়াটি খুব দ্রুত দৌড়ায়। আগে বলেছিলাম দ্রুত দৌড়ায়, আর এখানে খুব দ্রুত দৌড়ায়। দেখো এখানে তো আমরা জানি যে ফাস্টটা হলো কি? অ্যাডভার্ব, তাই না? রানসটা হলো ভার্ব। কিভাবে দৌড়ায়? না দ্রুত। তাহলে দ্রুতটা হবে কি? অ্যাডভার্ব। এটাও তো অ্যাডভার্ব, আমরা জানি। এটা অ্যাডভার্ব। দেখো এই অ্যাডভার্বকে কে মডিফাই করছে বলো তো? ভেরি। দৌড়াই তো দ্রুত, কিন্তু কত দ্রুত? খুব দ্রুত। তাহলে এই অ্যাডভার্বকে আবার মডিফাই করছে এই অ্যাডভার্ব, তাই না? তাহলে এটাও হলো কি? অ্যাডভার্ব। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পলে দেখো, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। আমরা জানি বিউটিফুলটা কি? একটা গুণ বোঝাচ্ছে, তাই না? সুন্দর। এটা কি? না এই ফ্লাওয়ারের একটা গুণ। তাহলে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আমি জাস্ট এ ডি জে লিখে রাখলাম, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো এই অ্যাডজেক্টিভটাকে কে মডিফাই করছে? ভেরি। কেমন সুন্দর? না খুব সুন্দর। তাহলে এটা কাকে মডিফাই করছে? এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এই ভেরিটা হলো কি? অ্যাডভার্ব। ওকে, বুঝতে পেরেছো? চলো এরপরে আমরা শিখবো প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন। দেখো এই ওয়ার্ডটা খুব ভালোভাবে লক্ষ্য করো, প্রেপোজিশন। প্রে, পি আর ই, প্রি। আসলে প্রেপোজিশনও উচ্চারণ করা হয়, আবার কেউ কেউ বলে প্রিপোজিশন। তো পি আর ই কি হয়? প্রি। প্রি কথার অর্থ হলো আগে। প্রি কথার অর্থ কি? আগে। আর পজিশন, পজিশন কথার অর্থ হলো অবস্থান। তাহলে প্রিপোজিশন কি? না আগে যার অবস্থান তাই হলো প্রিপোজিশন, তাই তো? কিন্তু কার আগে? অবশ্যই নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশনের অবস্থান হয়। প্রিপোজিশন আসলে কি বলতো? না সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্বন্ধ স্থাপন করে। ওকে, আচ্ছা প্রিপোজিশনের এরপরে এক্সাম্পল দিই। প্রিপোজিশনের এক্সাম্পল হয় ইন, অন, অ্যাট, উইথ, এটসেট্রা। প্রেপোজিশনের মাধ্যমে আমরা আসলে নাউন বা প্রোনাউন সম্পর্কে তাদের যে সম্পর্ক সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। দেখো উদাহরণ দিলে আরো বুঝতে পারবে। আমি সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিচ্ছি। The book is on the table. তারপরে দেখো, the cat is under the chair.
ফার্স্ট সেন্টেন্সে দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি হয় টেবিলের ওপরে। দ্য বুক, এটা কি? এটা একটা নাউন, তাই তো? এটাও নাউন। দ্য টেবিল, এটাও একটা নাউন। তো দ্য বুক ইজ অন দ্য টেবিল, যদি আমি অনটা বাদ দিয়ে দিই, মনে মনে ভাবো যে অনটা নেই, তাহলে কি হবে? দ্য বুক ইজ দ্য টেবিল, এর মানে কি হয়? বইটি হয় টেবিলটি। মানেটা কি দাঁড়াচ্ছে? না, মানেটা একেবারে ভুল হয়ে যাচ্ছে। যদি আমরা এই অন কথাটা দিই, তবে এদের দুজনের মধ্যে কি হবে? একটা সম্পর্ক স্থাপন হবে, তাই না? কি সম্পর্ক স্থাপন হবে? না, বইটি হয় টেবিলের ওপরে, তো এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। তাই অনটা হলো কি? একটা প্রিপোজিশন। তারপরে দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, বিড়ালটি হয় চেয়ারের নিচে। আন্ডার মানে কি? নিচে। ওই আগের মতোই দেখো, আন্ডারটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? দ্য ক্যাট ইজ দ্য চেয়ার, অর্থাৎ সেন্টেন্সের যে মানেটা একেবারেই বদলে যাবে। দ্য ক্যাট ইজ দ্য চেয়ার অর্থাৎ বিড়ালটি হয় চেয়ারটি? নিশ্চয়ই নয়। তাহলে কি হবে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, মানে বিড়ালটি হয় চেয়ারের নিচে। তাহলে চেয়ার আর এই বিড়াল দুজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে কে? এই আন্ডারটা। ওকে, এই আন্ডারটাও হলো কি? এই প্রিপোজিশন। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, আর দুটো আছে, দেখে নাও। কনজাংশন, খুব সহজ এই বিষয়টা। কনজাংশন কি? না, যে ওয়ার্ড সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ড, অর্থাৎ সেটা অবশ্যই একের বেশি ওয়ার্ড হতে হবে, সেই ওয়ার্ড বা সেন্টেন্স একাধিক সেন্টেন্সকে যুক্ত করে। কনজাংশনের কাজ হলো আসলে যুক্ত করা। একাধিক ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্সকে কনজাংশন কি করে? না, যুক্ত করে। এর কাজই হলো যুক্ত করা। কনজাংশনের উদাহরণ কি হবে? অ্যান্ড দিয়ে তো আমরা যুক্ত করি, সবাই জানি। অ্যান্ড, বাট, অর, দো, অলদো, এটসেট্রা। ওকে, অ্যান্ড, বাট, অর, দো, অলদো, এটসেট্রা। দেখো, এগুলো আমি ওয়ার্ডগুলো তোমাদেরকে বলে দিলাম। এরপর আমি সেন্টেন্সের মাধ্যমে বললে তোমরা একেবারে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, সেন্টেন্সের মাধ্যমে বলছি। রাম ইজ উইক, রাম ইজ উইক, রাম হয় দুর্বল। তারপরে কি? রাম ইজ ব্রেভ, ব্রেভ মানে কি? সাহসী। রাম হয় সাহসী, তাহলে রাম হয় দুর্বল, আর এটা কি? রাম হয় সাহসী। দুটো সেন্টেন্স আছে। তো এই দুটো সেন্টেন্সকে আমি কিভাবে যুক্ত করবো বলো তো? দেখো, এইভাবে করা যায়। রাম ইজ উইক বাট ব্রেভ, তাই তো? রাম হয় দুর্বল কিন্তু সাহসী। এইভাবে আরেকটাও বলা যায়, যেমন ধরো, রাহুল ইজ এ ফুটবল প্লেয়ার, হিজ ব্রাদার ইজ এ ফুটবল প্লেয়ার। এরকম ভাবে এটা বলা যাবে যে রাহুল অ্যান্ড হিজ ব্রাদার আর ফুটবল প্লেয়ার্স, তাই না? তো আমি এখানে বাট দিয়ে যুক্ত করলাম, আর ওখানে কি বললাম? রাহুল অ্যান্ড হিজ ব্রাদার আর ফুটবল প্লেয়ার্স। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই দুটো সেন্টেন্সকে কিভাবে আমি যুক্ত করলাম। তো যেই ওয়ার্ডটার মাধ্যমে আমি যুক্ত করলাম, এই যে বাট আর আর, সেগুলোই হলো কি? কনজাংশন। ওকে, নেক্সট ইন্টারজেকশন, তাই তো? ইন্টারজেকশনটা হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ইন্টারজেকশনটা কি? না, ইন্টারজেকশন হলো সেই ওয়ার্ড
না যেই ওয়ার্ডের মাধ্যমে আমাদের আকস্মিক কোনো আবেগ বা ভাব, সেই আবেগটা হতে পারে আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময় ইত্যাদি। ইন্টারজেকশনের কতগুলো ওয়ার্ড আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি, দেখো। যেমন হুররে, এটা মনে রাখবে ইন্টারজেকশনের ওয়ার্ডের পরে কিন্তু কি হয়, একটা বিস্ময় সূচক চিহ্ন যেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়। হুররে, ও এইচ দিয়ে কি হয়, ও। তারপরে হয় অ্যালাস, এটসেট্রা। দেখো এই হুররে এই কথাটার মাধ্যমে কি প্রকাশ পায় না, আমাদের আনন্দ প্রকাশ পায়। ও, এটা দিয়ে বিস্ময় বা মানে বিস্ময় বা অবাক এই বিষয়টা প্রকাশ পায়। অ্যালাস, এটার মাধ্যমে দুঃখ প্রকাশ পায়। দেখো আমি তোমাদেরকে সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হুররে, we have won the match. Hooray, we have won the match. এটা একটা এক্সাম্পল। তারপরে দেখো অ্যালাস, অ্যালাস the man is no more. ওকে, দেখো এখানে কি বললাম না, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ আমরা মানে হুররে এই কথাটার মাধ্যমে তো আনন্দ প্রকাশ পাই, মানে কি মজা, আমরা খেলাটিতে জয়লাভ করেছি। অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, মানে মানুষটি আর নেই, অর্থাৎ মানুষটি মারা গেছে। তাহলে এটা কি, এই হুররে কথাটা আমরা আনন্দ প্রকাশ করার অর্থে ব্যবহার করি, অ্যালাস এই কথাটা দুঃখ প্রকাশ করার অর্থে ব্যবহার করি। তাই এগুলোকে বলা হবে কি, ইন্টারজেকশন। ওকে, হুররেটাও ইন্টারজেকশন আর অ্যালাসটাও ইন্টারজেকশন। আর অবশ্যই মনে রাখবে ইন্টারজেকশনের যে ওয়ার্ডগুলো হয় তারপরে কিন্তু এই বিস্ময় সূচক চিহ্নগুলো অবশ্যই ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এখানেই আমরা ক্লাসটা শেষ করলাম। তো আশা করি এই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা ওভারঅল একটা আইডিয়া পেয়েছো। খুব মন দিয়ে পড়াশোনা করো, পরবর্তী ক্লাসে আমি প্রত্যেকটা পার্ট ডিটেলে তোমাদের আলোচনা করে দেব। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস।